Welcome to Chartage. I am PropDex Trader and your mentor Orko. তো আজ আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক টু অ্যাডভান্স সিরিজের 53 নাম্বার বা 53 নাম্বার ক্লাস করতে চলেছি। আজকে আমরা প্রাইস প্যাটার্নের মধ্যে মোস্ট রিলায়েবল প্যাটার্ন মানে সবথেকে বিশ্বাসযোগ্য যে প্যাটার্ন তার মধ্যে একটি হলো হেড অ্যান্ড শোল্ডার। এটা টেকনিক্যাল অ্যানালিসিসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইস প্যাটার্ন হিসাবে মানা হয়। ঠিক আছে, সেই প্যাটার্নটা সম্পর্কে আমরা পড়ব। আগের দিন আমরা দেখেছিলাম ডাবল টপ ডাবল বটম এবং তার আগের দিন দেখেছিলাম রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন। তো মেনলি সমস্ত প্রাইস প্যাটার্নই হলো কিছু কন্টিনিউয়েশন এবং কিছু রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে, তো হেড অ্যান্ড শোল্ডার মূলত আমাদের রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে, কিন্তু হেড অ্যান্ড শোল্ডারও কোনো কোনো সময় আমাদের কন্টিনিউয়েশন হিসাবেও কিন্তু কাজ করে, এটা আমাদের জেনে রাখতে হবে। হেড অ্যান্ড শোল্ডার যেটা খুব পুরনো প্যাটার্নগুলোর মধ্যে একটা। হেড অ্যান্ড শোল্ডারের সম্পর্কে আমরা ধারণা পাই প্রথমত এডওয়ার্ড এবং ম্যাগির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই আছে, হাউ টু স্টক ট্রেন্ড, এডওয়ার্ড অ্যান্ড ম্যাগি। এটা 1940-এর দশকে, মানে আজ থেকে প্রায় 80 বছর আগে তারা এই বইটি লেখেন এবং সেখানে হেড অ্যান্ড শোল্ডার সম্পর্কে বিস্তৃত বিবরণ দেন। ঠিক আছে, হেড অ্যান্ড শোল্ডার কীভাবে কাজ করে, হেড অ্যান্ড শোল্ডারের বিভিন্ন টাইপ, নেকলাইন কী, এই সমস্ত জিনিস নিয়ে ইন ডিটেলস তারা আলোচনা করেছেন। ঠিক আছে, এবার বইটার নাম হয়তো আমি প্রপারলি এখন একটু ভুলও বলতে পারি। এবার আপনারা এডওয়ার্ড অ্যান্ড ম্যাগি যে বই সেটাই আমি একটু পরে দেখিয়েও দেবো অ্যামাজনের ওখানে, আপনারা অ্যামাজন থেকেও নিতে পারেন, বা এখন এটা পাবলিকালি বলা ঠিক না তাও বলছি আপনাদের সুবিধার্থে, যে অনেক দেখবেন পিডিএফ পাওয়া যায়, যে খুব বিভিন্ন সোর্স আছে যেখান থেকে ফ্রি অফ কস্টেই পাওয়া যায়, সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। যদিও এই জিনিসটা করাটা ঠিক না, ইললিগাল, বা এটা লিগাল কোনোভাবেই না, কারণ যারা বইটা প্রকাশ করছে বা যারা বইটা লিখেছে তাদেরকে যথাযোগ্য সাম্মানিক দেওয়াটা আমাদের উচিত, কিন্তু যদি আপনারা খোঁজেন পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই হেড অ্যান্ড শোল্ডার জিনিসটা কি? একটা মানুষ হেড, এটা কি আমাদের একটা মানুষের ছবি। ঠিক আছে, তো এখানে আমরা দের প্যাটার্নে কি আছে, হেড আছে আর এই দুটো শোল্ডার আছে। ঠিক আছে, এটা হলো হেড অ্যান্ড শোল্ডার। তো হেড অ্যান্ড শোল্ডারের প্রাইস প্যাটার্ন কিভাবে তৈরি হয় দেখাই। আপ ট্রেন্ড, নিচে এলো, উপরের দিকে গেল, এই এই এটা হলো দুটো শোল্ডার, এটা লেফট শোল্ডার, এটা রাইট শোল্ডার, এটা হেড। আমরা যে প্রাইস প্যাটার্নটা আঁকলাম সেটা হেড অ্যান্ড শোল্ডার। এবার হেড অ্যান্ড শোল্ডারের আমি একটু থিওরি যেটা আছে সেটা একটু আপনাদের পড়ে বলি, তারপরে আমি আমার স্টাইলে বোঝাচ্ছি। ঠিক আছে, head and shoulder are probably the most reliable in all chart patterns. They occurs at both market top and market bottom. It consistent of final rally, the head separating two smaller although not necessarily identical rallies. ঠিক আছে, তা শোল্ডার মানে কি 2 মিনিট পর আমি জাস্ট বোঝাচ্ছি। ইফ দ্য টু শোল্ডার্স আর ফাউন্ড ইন্টারমিডিয়েট ডিউরেশন, দ্য ফার্স্ট শোল্ডার উড বি দ্য numerate advance in the bull market, and second one first bear market rally. The head would of course represent the final intermediate rally in the bull market. ওকে, মানে কি জিনিসটা কি? আমরা যখন ট্রেন্ড পড়েছিলাম, ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড, হায়ার হাই হায়ার লো থিওরি বুঝেছিলাম, যে হায়ার হাই হায়ার লো, মার্কেট একটা জায়গা থেকে উঠতে শুরু করে, হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে যায়। ওকে, সেখানে কোনো কনফিউশন? এখানে মার্কেট ধরলাম আমরা টপ হয়েছে,
এবং এখানে একটা লো করে আবার একটা হাই করেছে। ওকে, এতদূর পর্যন্ত মার্কেট যদি কন্টিনিউয়াসলি ওপরের দিকে ওঠে আমাদের সেটাকে নিয়ে ট্রেড করা যাবে, কোনো ডাউট নেই। মার্কেট ধরলাম আমরা নিচের দিকে এলো, ফর দ্য ফার্স্ট টাইম মার্কেট নিচের দিকে এলো এবং অলমোস্ট আগের যে প্রিভিয়াস লো ছিল সেই লোটা আর বর্তমানের লো অলমোস্ট একই জায়গায় তৈরি হলো, ঠিক আছে। তারপর মার্কেট যখন ওপরের দিকে ওঠার চেষ্টা করলো তখন আগের যে প্রিভিয়াস হাই ছিল সেটাকে কিন্তু ওপরের দিকে ব্রিজ করতে পারলো না এবং তার নিচের থেকেই মার্কেট আবার নিচের দিকে নামা শুরু করলো। মানে একটু আমি ক্লিয়ারলি সাদা জায়গায় বোঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মার্কেট ধরলাম আমরা নিচে থেকে আসছে, ঠিক আছে, ওকে, হায়ার হাই হায়ার লো। এরপর যে নেক্সট যে হাইটা হলো সেটা প্রিভিয়াস হাইয়ের থেকে নিচে হলো। তার মানে কি, প্রথম লোয়ার হাই এতটা কি ছিল, হায়ার হাই। এরপরে আমরা দেখতে পেলাম ফার্স্ট টাইম লোয়ার হাই LH। এরপর যখন যদি মার্কেটটা নিচের দিকে আসে প্রথম আমরা সাপোর্ট কোথায় পাবে, যে প্রিভিয়াস লো এর কাছে একটা সাপোর্ট। এবার যদি প্রিভিয়াস লো থেকে যদি মোস্ট প্রবাবিলিটি কি থাকে যে প্রিভিয়াস লো এর কাছে বা তার আগে ও মার্কেট ওপরে উঠে যাবে, ঠিক আছে। মার্কেট যদি ওপরে উঠে যায় প্রিভিয়াস লো থেকে তাহলে কি হবে, এটা একটা ডবল বটম ক্রিয়েট হবে, রাইট। এখানে একটা ডবল বটম প্যাটার্ন তৈরি হবে। যদি সেটা না করে যদি মার্কেট নিচের দিকে নামে তাহলে যে প্যাটার্নটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলবো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ঠিক আছে। তাহলে যে প্যাটার্নটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, হেড অ্যান্ড প্যাটার্ন, এখানে শোল্ডার, ঠিক আছে। এখানে আরও ভালোভাবে বোঝানো আছে, দেখুন মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে, মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে, উপরের দিকে উঠে নিচে নেমেছে, তারপর আবার আরও উপরে উঠেছে, যেটা জেনারেল হয় হেড ক্রিয়েট হওয়া পর্যন্ত। লেফট শোল্ডারে আমরা এটাকে প্রেডিক্ট করতে পারবো না হেড অ্যান্ড শোল্ডার কিনা। যখন হেড ক্রিয়েট হবে তখনও আমরা এটাকে প্রেডিক্ট করতে পারবো না যে এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আদৌ তৈরি হচ্ছে কিনা। কিন্তু যখন রাইট শোল্ডার যখন ক্রিয়েট হবে, রাইট শোল্ডার মানে কি, প্রিভিয়াস হাইয়ের ওপরে যদি তার পরের হাই যদি না যায়, ঠিক আছে, প্রিভিয়াস হাইয়ের পরে যদি তার পরের হাই না যায় এবং সেখান থেকে যদি নিচের দিকে আসে, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। এবং এই পয়েন্টটা থেকে যদি মার্কেট ওপরের দিকে যায় তাহলে একটা আমরা রিভার্সাল পাবো এবং পজিটিভ সাইডে পাবো। যদি না যায় এই পয়েন্টটা থেকে যদি মার্কেট ওপরে না যায়, এই পয়েন্টটা থেকে যদি মার্কেট ওপরে না যায় এবং যদি নিচের দিকে নামে তখন আমরা সেটাকে বলবো হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার, ওকে। আর দুটো শোল্ডারের যে লো, এই দুটো পয়েন্টকে যোগ করে যে লাইনটা তৈরি হয় তাকে বলা হয় নেক লাইন, ঠিক আছে। এই যে লাইনটা, এই যে লম্বা যে লাইনটা, এটা কি একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট যেখানে প্রিভিয়াসলি সাপোর্ট নিয়েছে, তারপরে আবার একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে। এই সাপোর্টটা যদি ব্রিজ করে তখন সেটাকে বলবো আমরা হেড অ্যান্ড শোল্ডার ব্রেকআউট। এবং যে লাইনটাকে ব্রেক করবে, যে সাপোর্ট লাইন, সেটাকে বলা হয় NEC, নেক, LINE, নেক লাইন, ওকে। এই লাইনটাকে আমরা বলবো নেক লাইন। ডান। নেক লাইন কি সেটা কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং আমরা আরেকটা জিনিস দেখব যে এখানে যখন ব্রেক ডাউন হবে, হেড অ্যান্ড শোল্ডার থেকে যখন ব্রেক ডাউন হবে তখন আমরা একটা ভলিউমে কিন্তু পিক আপ দেখবো, ওকে। তখন কিন্তু আমরা একটা ভলিউমে পিক আপ দেখবো, মানে বাজার নিচের দিকে আসবে কিন্তু ভলিউম ওপর দিকে উঠবে, এই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। The volume characterize are the critical important in ascending the volatility. This pattern activity normally heaviest during the formation of left shoulder and also trend to be quite heavy as পিস অ্যাপ্রোচ দ্য পিক। মানে মার্কেট যখন ওপরের দিকে উঠবে, মার্কেট যখন ওপরের দিকে ওঠে তখন ভলিউমের আমরা একটা পিক আপ দেখতেই পাই, সেখানে কোনো
অ্যাবনর্মালিটি কিছু নেই। কিন্তু বিষয়টা হলো দ্য রিয়েল টিপ অফ দ্যাট দ্য হেড অ্যান্ড শোল্ডার ইজ ডেভেলপিং কামস উইথ দ্য ফর্মেশন অফ রাইট শোল্ডার। এই রাইট শোল্ডারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হেড অ্যান্ড শোল্ডারে। হুইচ ইজ রাইট শোল্ডার যদি না তৈরি হয় তাহলে এখান থেকে যদি উঠে যায় এটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো যে ডবল বটম। ওকে, একটা ডবল বটম ফর্মেশন এটাকে বলতে পারি। এটাকে একটা নর্মাল মার্কেট যেভাবে ওপরে যাচ্ছে সেটা আমরা বলতে পারি। সাপোর্ট নিয়েছে, প্রিভিয়াস সাপোর্ট নিয়েছে এবং তারপরে যদি হাইটাকে যদি ব্রিজ করে ওপরের দিকে যায় সেটাকে আমরা কি বলবো, যে ডবল বটম একটা ফর্মেশন বানিয়েছে, ডবল বটমের পরে একটা কন্টিনিউশন হয়েছে। এই ধরনের প্যাটার্নগুলোকে আমরা ডবল টপ, ডবল বটম, এগুলোকে আমরা জেনারেলি রিভার্সাল প্যাটার্ন হিসাবে পড়েছি। কিন্তু এই সমস্ত প্যাটার্ন কন্টিনিউশন হিসাবেও কাজ করে রিয়েল মার্কেটে। যেমন হেড অ্যান্ড শোল্ডার থিওরিটিক্যালি একটা রিভার্সাল প্যাটার্ন, ওকে, বাট হেড অ্যান্ড শোল্ডারের এখান থেকে যদি ওপরের দিকে উঠে যায় তখন কি হবে, হেড অ্যান্ড শোল্ডারের নেক লাইন থেকে রিভার্স করবে, ঠিক আছে। তখন কিন্তু হেড অ্যান্ড শোল্ডারের যে প্যাটার্ন সেটা এখানে কাজ করবে না, কিন্তু যদি রিভার্স করে সেটা করতে পারে, এমন না যে সেটা টাফ। কিন্তু হেড অ্যান্ড শোল্ডার আমরা জেনারেলি দেখি যে রিভার্সাল হিসাবেই কাজ করে। এটা এমন না যে রিভার্সাল হিসাবে কাজ করবে না এমনটা, ঠিক আছে। এই জিনিসগুলোকে আমরা প্র্যাকটিক্যাল যখন একটু পরেই আলোচনা করব তখন আরও ভালো করে দেখতে পাবো, সেইগুলোকে নিয়ে অত চিন্তা করার কিছু নেই। কমপ্লিমেন্ট বাই ডিস্টিংলি লোয়ার ভলিউম, দিস ইজ অ্যাকম্পানিড বাই ডিস্টিংক্ট লোয়ার ভলিউম। মানে কি, হেড অ্যান্ড শোল্ডার যখন তৈরি হবে, এই যে আমাদের দেখুন এখানে কটা র্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে এই জিনিসটা বোঝাই। আমরা এখানে র্যালি দেখছি, একটা ফার্স্ট র্যালি যেটা আমাদের লেফট শোল্ডার তৈরি করছে, তারপরে হেড তৈরি করছে, এটা হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড র্যালি, এবং থার্ড র্যালি কি রাইট শোল্ডার তৈরি করছে। এই রাইট শোল্ডার যখন তৈরি করছে এখানে আমরা ভলিউম কিন্তু খুব কম দেখব, কারণ কি, এই যে র্যালিটা তৈরি করছে এখানে কোনো স্ট্রেংথ নেই, এখানে স্ট্রং বুল যারা আছে তারা কিন্তু এই র্যালিটা তৈরি করছে না। স্ট্রং বুল কিন্তু প্রথম র্যালিতে, সেকেন্ড র্যালিতে ছিল, তারপর যখন হয়েছে তখন কিন্তু এক্সিট করে গেছে, এই সব জায়গাগুলোতে এক্সিট করে গেছে তারা। সেই জন্য এই যে থার্ড র্যালি এখানে কেন আমরা ভলিউমের তেমন একটা পিক আপ দেখছি না, সেটাই আমরা এখানে দেখছি। হুইচ ইজ ইনফ্যাক্ট অ্যাকম্পানিড বাই ডিস্টিংক্টলি লোয়ার ভলিউম। Quite often, the level of volume contracts at the peak of the right shoulder is reached. Quite often, the level of volume contract as peak of the right shoulder is reached. মানে কি, the level of volume contract as peak of the right shoulder is reached. মানে কিছু কিছু সময় আমরা এমনও দেখতে পাই যে ভলিউম রাইট শোল্ডার যখন তৈরি হয় তখন ভলিউমটা একদমই কন্ট্র্যাক্ট করে যায়, ঠিক আছে। কন্ট্র্যাক্টস অ্যাজ দ্য পিক অফ রাইট শোল্ডার ইজ রিচ। রাইট শোল্ডার যখন ওপরে ফর্মেশন হয়ে যায় তখন ভলিউমটা একদমই কন্ট্র্যাক্ট করে যায়, ঠিক আছে। কন্ট্র্যাক্ট মানে কমে যায়। দ্য লাইন, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, যে দ্য লাইন জয়নিং বটম অফ দ্য টু শোল্ডার আর কল্ড এর নেক লাইন। নেক লাইন কি, এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের একটা খুব বড় কোশ্চেন, যে হেড অ্যান্ড শোল্ডারের নেক লাইন কি, হোয়াট ইজ দ্য নেক লাইন, ওকে। দ্য লাইন জয়নিং টু বটম অফ দ্য টু শোল্ডার is called a neckline. This line is called a neckline, okay. এরপর মেজারিং ফর্মুলা, কিভাবে এটাকে মেজার করা যাবে, মেজারমেন্ট করা যাবে। দ্য মেজারিং ফর্মুলা ফর দ্য পিস formation is the distance between the head and the neckline projected downward from the neckline. The measuring formula for the price formation is the distance between the head and the neckline projected downward from the neckline. মানে কি, the measuring formula for the price formation is the distance between head and the neckline projected downward from the neckline. মানে হলো
দেখুন এখানে ভালোভাবে বোঝাই, এই যে হেড থেকে আমাদের যে নেক লাইনের যে ডিস্টেন্স, এই হেড থেকে নেক লাইনের যে ডিস্টেন্স যদি আমাদের রাইট শোল্ডারের ব্রেকডাউন হয়, সেম একই ডিস্টেন্স কিন্তু এখানে প্লে হবে, সেইটা হবে কিন্তু আমাদের মেজারমেন্ট, মানে কত দূর হেড অ্যান্ড শোল্ডারের যদি ব্রেকডাউন বা ব্রেকআউট হয় তাহলে সেটা কত দূর যেতে পারে, হেড থেকে নেক লাইন পর্যন্ত যে ডিস্টেন্স সেই লেভেলটা কিন্তু হতে পারে। ওকে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে পয়েন্ট। ইট ফলোস দ্যাট দ্য ডিপার দ্য প্যাটার্ন দ্য গ্রেট ইটস বেয়ারি সিগনিফিকেন্স ওয়ান্স ইট হ্যাড বিন কমপ্লিটেড। It follows that the deeper the pattern, the greater its bearish significance once it has been completed. ঠিক আছে, ইট ফলোজ দ্যাট দ্য ডিপার দ্য প্যাটার্ন, মানে প্যাটার্নটা যত ডিপ হবে, দ্য গ্রেটার দ্য বেয়ারিশ সিগনিফিকেন্স ওয়ান্স ইট হ্যাজ বিন কমপ্লিটেড। মানে এই শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা এখানে যেরকম হবে, এর থেকেও যদি বড় হেড অ্যান্ড শোল্ডার হয় তার সিগনিফিকেন্স কিন্তু আরও বড় হবে, মানে কি এখানে হেড থেকে নেকলাইনের ডিস্টেন্সটা আরও বেশি। মানে এক কথায় যদি আমরা ডেইলিতে নেকলাইন হেড অ্যান্ড শোল্ডার পাই, আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে একটা হেড অ্যান্ড শোল্ডার পাই, আর যদি একটা উইকলি টাইম ফ্রেমে পাই, উইকলি টাইম ফ্রেমে যদি সেম একটা হেড অ্যান্ড শোল্ডার পাই, কার সিগনিফিকেন্স বেশি হবে? এই উইকলিতে যে সিগনিফিকেন্স বেশি হবে, কারণ ডেইলিতে ওপরটা হেড থেকে নেকলাইন পর্যন্ত মোটামুটি 10-15% হয়, ঠিক আছে। সেম জিনিস উইকলিতে কিন্তু হয়ে যাবে, আমরা দেখব 20% to 30%, ঠিক আছে, 20-30% আপ টু হতে পারে। এবার এটা চার্ট ওয়াইজ ভ্যারি করে, এটা কোনোভাবেই বলাটা ঠিক না যে 10-15%ই সবসময় ডেলিতে হয়, ডেলিতেও 20-30%, এমনকি 40%ও হতে পারে, এটা ভ্যারি করে। কিন্তু এখানেও অন্যান্য টেকনিক্যাল অ্যানালিসিসে অন্যান্য প্যাটার্নের মতো টাইম ফ্রেম যত বড় হবে সেই প্যাটার্নের রিলায়েবিলিটি তত বেশি হবে। ওকে, ক্লিয়ার? এরপরে আর একটা জিনিস আমরা পড়ব, সেটা হলো রিভার্স হেড অ্যান্ড শোল্ডার। এরপরে কিছু ফেলিওর আছে, দ্যাটস ইট। রিভার্স হেড অ্যান্ড শোল্ডার কি? ভলিউম ইজ relatively high at the bottom of the left shoulder, and during the formation of the head the major factor to watch for is actively on the right shoulder, which should contract during the decline on the throw and expand substantially on the breakout. দেখুন, হেড অ্যান্ড শোল্ডার টপে এবং বটমে আমরা দু জায়গাতেই দেখতে পাই, ঠিক আছে। মার্কেটের একটা বড় যখন ডাউন ফল হয় তখন যখন ডাউনফল হয় তখন পুল ব্যাক নেয়, মার্কেট একটা পুল ব্যাক নেয়, আবার ডাউন হয়, পুল ব্যাক নেয়, আবার ডাউন হয়। ডাউন হওয়ার পর পুল ব্যাক নিল, মার্কেট ডাউন হলো, ডাউন হওয়ার পর আবার একটা জায়গায় যে কোনো রেজিস্ট্যান্স নিয়ে আরও আমাদের মার্কেট নিচে এলো, নিচে এসে মার্কেট ওপরে গেল। তারপর এত দূর পর্যন্ত আমাদের কোনো কনসার্ন নেই, ঠিক আছে। এখান থেকে যখন মার্কেট ফল করতে শুরু করলো সেখানেও আমাদের কিন্তু কোনো কনসার্ন নেই, কিন্তু যখন প্রিভিয়াস লোয়ের থেকে তার পরের যে লো সেটা কিন্তু যদি ওপরে হয়, প্রিভিয়াস লোয়ের থেকে যদি তার পরের লো যদি ওপরে হয়, মানে কি একটা যদি হায়ার লো ক্রিয়েট করে এবং মার্কেট যখন পুল ব্যাক হয়, আমাদের ওয়াচ লিস্টে বা আমাদের ট্র্যাকে কখন আসবে? আমাদের ট্র্যাকে আসবে এই পোর্শনটার পরে, আমি যে ব্লু লাইনের যে দাগটা দিলাম সেটার পরে। কারণ কি, আমরা যদি এই দিকের পার্টটাকে যদি সরিয়ে দিই তাহলে আমরা কি দেখব, যে একটা
ডাউন ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে, কিন্তু যখনই ডাউন ট্রেন্ডের পরে একটা যখন হায়ার লো করে যখন একটা পুল ব্যাক করলো, তখন কিন্তু সেটা আমাদের ওয়াচ লিস্টে চলে আসবে। ঠিক আছে, ওয়াচ লিস্টে আসার পর যখন আবার প্রিভিয়াসলি এটা কি সাপোর্ট রেজিস্ট্যান্স ফার্স্ট টাইম, এটা কি রেজিস্ট্যান্স সেকেন্ড টাইম, এটা হলো রেজিস্ট্যান্স থার্ড টাইম। ওকে, এই থার্ড টাইম রেজিস্ট্যান্সের কাছে গিয়ে যদি এটাকে ব্রিজ করে ওপরের দিকে ওঠে, থার্ড টাইম রেজিস্ট্যান্স থেকে যদি ব্রিজ করে ওপরের দিকে ওঠে, থার্ড টাইম যদি রেজিস্ট্যান্সকে নিয়ে যদি নিচের দিকে নামে, সেটা হলো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এবার যদি সেটাকে ব্রিজ করে যদি ওপরের দিকে ওঠে বা নেক লাইন, এটা হলো নেক লাইন, ওখানে আমরা নেক লাইন পড়েছিলাম যেটা সাপোর্ট টু সাপোর্ট কানেক্ট করে, এখানে রিভার্স হেড অ্যান্ড শোল্ডারে কী হয়েছে, রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স কানেক্ট করে নেক লাইন হয়েছে। এই রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স নেক লাইন যদি কানেক্ট করে সেটার থেকে যদি ব্রেক করে ওপরের দিকে ওঠে, তাহলে আমরা সেটাকে বলবো রিভার্স হেড অ্যান্ড শোল্ডার ব্রেকআউট। এবার এখানকার আমাদের মেজারমেন্ট কি, সেম একই, হেড থেকে নেক লাইন যে ডিস্টেন্সটা সেটাই হেড থেকে নেক লাইন হবে। এবার এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যখনই আমরা একটা ব্রেকআউট দেখি তখন আমরা একটা ব্রেকআউটের রিট্রেসমেন্টও দেখি ব্রেকআউট লেভেলে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, নেক লাইন যেটা ছিল সেখানে ব্রেকআউট হওয়ার পরে একটা আমাদের রিটেস্ট দেখতে পাচ্ছি। ব্রেকআউট রিটেস্ট খুব ভালোভাবে কাজ করে, ব্রেকআউট রিটেস্টে খুব কম ছোট এসএল নিয়ে ট্রেড করা যায়। এই ব্রেকআউট রিটেস্ট থেকে মার্কেট যদি ওপরের দিকে ওঠে এবং প্রিভিয়াস হাই যদি ব্রেক করে, তখন এটাকে আমরা বলতে পারি স্টেজ 2 ব্রেকআউট। বা হেড অ্যান্ড শোল্ডার, যদি একটা বড় ডাউন ট্রেন্ডের পরে যদি হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট হয় এবং সেটা যদি ব্রিজ করে, তো জেনারেলি মার্কেট একটা স্টেজ 2-এ যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। স্টেজ 2 মানে কি, একটা এটাকে বলা যায় যে গ্রোথ স্টেজ বা কন্টিনিউয়াস আপ ট্রেন্ড। এটাকে জেনারেলি মুভিং অ্যাভারেজ দিয়ে আপনারা দেখতে পারেন যে সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে যতক্ষণ আছে ততক্ষণ স্টেজ 2। বা স্টেজ 2 আইডেন্টিফাই করার অনেকগুলো ট্যাকটিক্স আছে। এবার সেগুলো আমরা ধীরে ধীরে টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাসেই যখন স্ট্র্যাটেজি ডিসকাস করব বা স্টেজ অফ ট্রেন্ড ডিসকাস করব, তখন সেগুলোকে আরও ইন ডিটেলসে করব। ঠিক আছে, এরপর আসি হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন কন্টিনিউয়েশন। ঠিক আছে, হ্যাঁ, তো যেটা ডিসকাস করছিলাম সেটা হলো হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন অ্যাজ এ কন্টিনিউয়েশন প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডার কীভাবে কন্টিনিউয়েশন হিসাবে কাজ করে, দেখুন এখানে কি হয়েছে, মার্কেট কন্টিনিউয়াসলি একটা ওপরের দিকে গেছে। ঠিক আছে, ওপরের দিকে যাওয়ার পর একটা লো, হাই, সে একটা মার্কেট একবার পুল ব্যাক নিয়েছে, তারপরে আরও একটা বড় পুল ব্যাক নিয়েছে। ঠিক আছে, এবং একটা কন্টিনিউয়াসলি আবার একটা সাপোর্ট তৈরি করেছে। ঠিক আছে, এই ধরনের প্যাটার্ন মার্কেটে আমরা অনেকবার দেখতে পাবো। ঠিক আছে, এবং এখান থেকে যখন ব্রেক করবে তখন দেখবো একটা ভলিউম সার্জ হবে। ঠিক আছে, এটা 2011-12 AEP ইন্ডাস্ট্রি চার্ট। ঠিক আছে, দ্য হেড অ্যান্ড শোল্ডার reverse head and shoulder formation occasionally show up on the chart as continuation pattern. Measuring implications of volume characteristics are the same as for the reversal type. The only difference is that this pattern developed during the trend rather than the end. মানে কি, একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার কখন তৈরি হয়, জেনারেলি এন্ডে তৈরি হয়। কিন্তু যদি একটা মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার পর যদি একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার যদি তৈরি হয়, তাহলে কিন্তু সেখান থেকে আবার একটা ভালো একটা মোমেন্টাম পেতে পারি। দেখুন এই ধরনের প্যাটার্নগুলো আর কিছুই না, একটা কনসলিডেশন। ঠিক আছে, এবার একটা কনসলিডেশনের আমরা একটা নাম দিয়েছি, যেটা যদি এখানে যদি হেড না ক্রিয়েট হতো, এখানে যদি আগের থেকেই ওপরের দিকে ঘুরে যেত, তাহলে আমরা এটাকে কি বলতাম, রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন। ওকে, এবার এখানে যেহেতু একটা হেড ক্রিয়েট হয়েছে সেই জন্য এটাকে আমরা বলছি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আমাদের মার্কেটে বুঝতে হবে যে কখন মার্কেটে ট্রেন্ড আছে, মার্কেটে কখন কনসলিডেশন আছে, দ্যাটস ইট। এবার কোন একটা কনসলিডেশনের প্যাটার্নগুলোর একটা নাম আছে। ঠিক আছে, যেমন রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন, ডবল টপ, ডবল বটম, হেড অ্যান্ড শোল্ডার, ব্রডনিং প্যাটার্ন, ফ্ল্যাগ, পিনাট, এটসেট্রা এটসেট্রা। এবার একটা কনসলিডেশনের একটা নাম আছে, দ্যাটস ইট। এবার সেগুলোকে আমাদের যদি তারপর ট্রাইঅ্যাঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল, তারপরে
আরও যেগুলো আছে কাপ অ্যান্ড হ্যান্ডেল, ইনভার্স কাপ অ্যান্ড হ্যান্ডেল, অনলি কাপ উইদাউট হ্যান্ডেল, এই যে প্যাটার্নগুলো আছে। তারপরে ভিসিপি, ভলেটিলিটি কন্ট্রাকশন প্যাটার্ন এটসেট্রা, এগুলো সমস্ত কিছু আমরা মন দিয়ে শিখতে পারি এবং এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে একটা করে শিখবো। ওকে, তো এখানে তারপর আমরা কি দেখছি, উই হ্যাভ অলরেডি এস্টাবলিশ দ্য প্রাইস দ্যাট ডিটারমাইন্ড বাই ক্রাউড সাইকোলজি, ইন্ডিভিজুয়াল ক্যান চ্যালেঞ্জ দেয়ার মাইন্ড, can change their mind and so on, therefore market as a result that might appears to be perfectly validate head and shoulder breakout one day may will turn out to be whipsaw the next. Okay, মার্কেট কন্টিনিউয়াসলি একটা আপ ট্রেন্ডে আছে। এখানে আমরা কি দেখলাম, হেড অ্যান্ড শোল্ডার ব্রেকআউট দেখলাম এতটা পর্যন্ত। হেড অ্যান্ড শোল্ডার ব্রেকআউট হওয়ার পর এখানে একটা ডবল বটম করে মার্কেট উপরের দিকে রিভার্স করে গেল। ঠিক আছে, এই ধরনের কিন্তু এগুলো কিন্তু রিয়েল মার্কেটে আমরা দেখতে পারি। এখান থেকে ডবল বটম করে আবার যখন ওপরের দিকে উঠে গেল, তখন আমাদের কি এখানে স্টপ লস হয়ে হিট হবে। যদি কেউ যদি ট্রেল না করে, আর যদি ট্রেল করে নেয় সে বেরিয়ে যেতে পারবে, তা নাহলে তার স্টপ লস এখানে হিট হয়ে যাবে, মার্কেট ওপরের দিকে উঠে চলে গেল। আবার সেম জিনিস এখানেও হয়। এখানে যেমন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এখানে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার তৈরি হলো, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ওপরে উঠলো, তারপর আবার নিচে। এটা মার্কেট যদি উইক হয় যা বা সেক্টরে যদি কোনো রকম কনসার্ন আসে, সেক্টরিয়াল যদি মুভ অতটা স্ট্রং না হয়, এখানে যদি স্ট্রং ভলিউম পার্টিসিপেশন যদি না থাকে, এই ধরনের প্যাটার্ন দেখা যায় যখন মার্কেট ওভারঅল কনসলিডেশনের মধ্যে থাকে। যেমন এখনকার মার্কেট ওভারঅল কনসলিডেশনে আছে। এখন যেমন কি হচ্ছে 2025-এ ম্যাক্সিমাম ব্রেকআউট বা স্ট্রং ব্রেকআউট ফেল হচ্ছে, তার কারণ একটাই, মার্কেট নিজেই কনসলিডেশনে আছে, মার্কেটে সেরকম স্ট্রং বাই নেই। মার্কেটে যতক্ষণ না স্ট্রং বাই আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট ওপরের দিকে যাবে না। এবার মার্কেটকে আমি বাই করলাম মানে মার্কেটকে কাল থেকে ওপরের দিকে যেতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারা হবে। কারণ রিটেলের বাইং পাওয়ারে মার্কেটে বিন্দু মাত্র পার্থক্য হয় না। রিটেল শুধুমাত্র পার্টিসিপেট করে, কিন্তু মার্কেটকে মুভ করায় ইনস্টিটিউশনাল মানি কোথায় যাচ্ছে সেদিকে আমাদের নজর রাখতে হবে। ইনস্টিটিউশনাল মানি যেখানে যাচ্ছে আমাদের সেখানে গিয়ে তাদের সাথে পার্টিসিপেট করতে হবে। ইনস্টিটিউশনাল মানি যেখান থেকে বেরোচ্ছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট শেখা, সেটাই হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কোথায় ইনস্টিটিউশন ঢুকছে, কোথায় বেরোচ্ছে, এটা দেখুন। ইনস্টিটিউশনাল মানি না বললে, বাজারকে না বলে ওরা ঢুকতে বেরোতে পারবে না। মানে কি, তারা কি এনএসসি বিএসসিকে অ্যাডভার্টাইজমেন্ট দেবে যে আমরা বাই করছি সেল করছি? অবশ্যই দেয়, সেটা বাল্ক ডিল ব্লক ডিল যখন করে সে তখন তো তাদের দিতে হয়। কিন্তু ওপেন মার্কেটে তারা যখন কন্টিনিউয়াস বেসিসে বিভিন্ন ইনস্টিটিউশন বাই করে, তখন কিন্তু সেটা তাদের ভলিউম ফুটপ্রিন্ট দেখে বোঝা যায়। ঠিক আছে, যদি একটা বড় ইনস্টিটিউশন কোনো একটা স্টকের মধ্যে অ্যাড করে বা সেই স্টককে তাদের পোর্টফোলিওতে অ্যাড করে, তখন কিন্তু সেই স্টকের মধ্যে একটা স্ট্রং ভলিউমের ফুটপ্রিন্ট দেখা যায়। এবং যখন একটা বড় ইনস্টিটিউশন কোনো একটা স্টকে ঢোকে, সেটা দেখে আরও বেশ কিছু ইনস্টিটিউশনও কিন্তু সেটার ওপর একটা ইন্টারেস্ট তৈরি হয়। এটা নর্মালি হয়ে থাকে, সেই জন্য সেই স্টকের মধ্যে একটা মুভ আসার সম্ভাবনা থাকে। সেটা আমাদেরকে শিখতে হবে যে সেটা কোথায় হচ্ছে। দ্যাটস ইট। ইফ a technical signal is going to fail, it is often because it making place in the opposite direction in the main trend. মানে কি, এখানে এই জিনিসটা কিন্তু ভালো করে দেখবেন। ইফ এ টেকনিক্যাল সিগনাল ইজ গোয়িং টু ফেল, যদি একটা টেকনিক্যাল সিগনাল ফেল হয়, ইট ইজ অফেন বিকজ ইট ইজ টেকিং প্লেস ইন দ্য অপোজিট ডাইরেকশান টু দ্য মেন ট্রেন্ড। মানে কি, এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, এখান থেকে একটা ইনভার্স হেড অ্যান্ড রিভার্স হেড অ্যান্ড শোল্ডার হলো। মানে কি, এটা উপরের দিকে ওঠার প্রবলেমটি ছিল, কিন্তু ট্রেন্ডটা ফেল করে নিচের দিকেই আসতে চেষ্টা করলো। তার মানে কি, আমাদের যে এখানে যে জোনটা ক্রিয়েট করলো, এখানে আমাদের যারা সেলার ছিল তারা কিছুদিনের জন্য পজ করেছিল সেল করা। ঠিক আছে, এবং কিছু উইক বায়ার আছে বা তাদেরকে অ্যাকুমুলেট করেছিল। ঠিক আছে, এবং এবং এখানে আরও কিছুজন সেল পজিশনও বানিয়েছে। তারপর একটা স্ট্রং আবার ডাউন সাইড র্যালি দিয়ে নিচের দিকে আবার মার্কেট এসছে। এটাই হলো ওভারঅল এখানকার কাহিনী। বোঝা গেল?
এবার আমরা নিফটির চার্টে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি যে কিভাবে হেড অ্যান্ড শোল্ডার ইন রিয়েল মার্কেটে দেখা যায় বা আমরা কি করে সেটাকে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এটা নিফটির চার্ট, আমরা ম্যাক্সিমাম এক্সাম্পল নিফটি দিয়েই দেখি। এটা হলো নভেম্বর 2024 পর্যন্ত আমরা চার্ট নিয়েছি। ঠিক আছে, মানে আজ থেকে 1 বছর আগেকার পুরনো চার্ট। ঠিক আছে, তো চার্ট যে কোনো সময়, সেটা 1 বছর পুরনো হোক, 10 বছর পুরনো হোক, 20 বছর পুরনো হোক, চার্ট একই রকমভাবে একইভাবে কথা বলে। ঠিক আছে, তো এখানে আমরা দেখব, তো জুন 2024-এ ইলেকশন বা লোকসভা ইলেকশনের একটা রেজাল্ট এসেছিল। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের ধরলাম যে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। ওকে, ডান। এরপর একটা আমরা পুল ব্যাক দেখেছি কবে, সেটা হলো আগস্ট 2024-এ। ডান। এবং সেখানে আমরা দেখলাম কি, এখানে আমাদের একটা হায়ার লো তৈরি করেছে। ঠিক আছে, কোনো কনফিউশন নেই। এরপর মার্কেট আবার কন্টিনিউয়াসলি ওপরে উঠছে, উঠে সেপ্টেম্বর 2024-এ 25,346 পর্যন্ত একটা পিক করে আবার নিচের দিকে এলো। নিচের দিকে এসে আমাদের 24,800 থেকে আবার একটা উপরের দিকে ঘোরার চেষ্টা করলো। উপরের দিকে কতটা গেল, সেটা হলো 26,277 পর্যন্ত। ওকে, 26,277, যেটা সেপ্টেম্বর 2024-এ আমাদের হাই দেখিয়েছে। এবং তারপর মার্কেট নিচের দিকে এলো। মার্কেট নিচের দিকে কতটা এলো, যেখানে আমাদের প্রিভিয়াস লো ছিল সেই ততটাই কিন্তু এলো। ঠিক আছে, এখানেও আমাদের কোনো কনসার্ন নেই। কিন্তু তারপর কনসার্নটা আমাদের কোথায় হলো, তারপরে কিন্তু এটা আর ওপরের দিকে উঠতে পারলো না। মানে আবার কিন্তু প্রিভিয়াস হাই যেটা, মানে 26,300, আমাদের কি, যদি নর্মাল সিনারিও হতো এখানে যেত, কিন্তু এখানে যেতে পারলো না এবং মার্কেট নিচের দিকে নেমে চলে এলো। ওকে, তো আমরা এখানে একটা নেক লাইন ড্র করব। এই যে একটা নেক লাইন আমরা ড্র করলাম, এইটা হলো নেক লাইন, লেফট শোল্ডার, এটা রাইট শোল্ডার। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, লেফট শোল্ডার, এল এস। এটা কি, হেড। ডান। এটা কি, রাইট শোল্ডার। ওকে, ডান। এটা হলো রাইট শোল্ডার। এবং এটার থেকে যখন আমাদের মার্কেট নিচের দিকে আসবে, তখন আমাদের টার্গেট কতটা থাকবে, সেটাও একটা ইম্পর্টেন্ট। আমাদের টার্গেট থাকবে ওপরের যে হেড থেকে শুরু করে আমাদের যে নেক লাইন, সেটা কিন্তু আমাদের টার্গেট থাকবে। এটাকে আমরা ক্লোন করলাম ক্লোন, এবং এটা আমাদের নিচের দিকে দেখলাম যে অলমোস্ট অ্যাচিভ করে গেছে। ঠিক আছে, অলমোস্ট অ্যাচিভ করেছে। তার মানে আমাদের কি, যতটা আমরা নিয়েছিলাম ওপরে আমাদের টার্গেট, এতটাই কি আমরা স্টপ রাখবো? কোনোভাবেই আমরা এখানে স্টপ রাখবো না। এবার আমরা ট্রেড কিভাবে করব? আমরা যখনই একটা নেকলাইনের ব্রেক দেখব, তখন ব্রেকের নিচে যখন ক্লোজ হবে, মানে আমাদের এখানে দেখুন, এই 17ই অক্টোবর আমরা নেকলাইনের নিচে কিন্তু ক্লোজিং দেখেছি। ঠিক আছে, ভালোভাবে দেখলে এটা দেখা যাবে। 17ই অক্টোবর কিন্তু আমরা যেখানে অ্যারোটা আছে, সেই দিন আমরা নেকলাইনের নিচে ক্লোজ দেখেছি। যখন আমরা নেকলাইনের নিচে ক্লোজ পাবো, তখন আমরা তার নিচে শর্ট করব। ওকে, নেকলাইনের নিচে শর্ট করব, এবং স্টপ লস কোথায় থাকবে, সেই ক্যান্ডেলের হাই অথবা সুইংয়ের হাই। এখানে যেহেতু আমাদের সুইংটা খুব ছোট, সেহেতু আমরা এখানে একটা সুইংয়ের হাইকেই স্টপ লস রাখবো। ওকে, মাত্র এখানে 2%-এর একটা স্টপ লস রাখছি। ডান। তার পরিপ্রেক্ষিতে আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট 1:2। আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট 1:2। তার নিচে আমরা কোনোদিন টার্গেট নেব না।
সেই টার্গেটটা আমরা দেখছি অলমোস্ট অ্যাচিভ হয়েছে কত দিনের মধ্যে, মোটামুটি এই 18ই অক্টোবর থেকে 4 নভেম্বর, মানে মোটামুটি 20 দিনের মধ্যে, 15 থেকে 20 দিনের মধ্যে আমরা দেখছি সেই টার্গেট অ্যাচিভ হয়েছে। এবং যদি আমরা নেক লাইনের আমাদের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে যতটা আমাদের টার্গেট ছিল, সম্পূর্ণ টার্গেট আমরা তারপরেও যদি 1:3 যদি আমরা নিই, তখন কিন্তু অলমোস্ট 1:3 গেছে, কিন্তু 1:3 আমাদের পুরোপুরি দেবে না। তবুও যদি সেটাও দেখি তাহলেও কিন্তু আমরা সেরকমও কিন্তু টার্গেট অ্যাচিভ হয়েছে। 1:2 1:3 টার্গেট ট্রেড এখানে খুব ভালোভাবে করা যেতে পারে। আর যদি কেউ আরও যদি ছোটো স্টপ লস দেখে যদি কাজ করে, তার জন্য 1:5 অ্যাচিভ হয়ে গেছে। এবার সেগুলো এই মার্কেটে সমস্ত কিছু কাজ করার পর চার্ট দেখে বলা সহজ, কিন্তু লাইভ মার্কেটে কাজ করাটা একটু টাফ, এটা আমিও মানি। কারণ আমরাও যখন প্রথমে শুরু করতাম লাইভ মার্কেটে, সব কিছু বই পড়ার পরে লাইভ মার্কেটে কাজ করতে গিয়ে আমাদেরও ডিফিকাল্টি ফেস করতে হতো, কিন্তু এখন সেটা ধীরে ধীরে অভ্যেস হয়ে গেছে। এখন সেটা লাইভ মার্কেটেও যেমন ইন্ট্রাডে চার্টেও সেটা আমরা করতে পারি। এটা একটা আমাদের ভালো একটা জিনিস ডেভেলপমেন্ট হয়েছে। তো এটা আমাদের মোটামুটি সেম একইভাবে এটাকে যদি আমরা চার্টটাকে রিভার্স করে নিই, ইনভার্ট স্কেল করি, তাহলে আমরা যে প্যাটার্নটা পাবো সেটাকে আমাদের বলবে যে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। ওকে, এটাকেই যদি এরকম যদি কোনো সময় আমরা একটা প্যাটার্ন পাই যে মার্কেট কন্টিনিউয়াসলি, এখানে কালার কোডটাকে অ্যাভয়েড করুন, কারণ এটা কালার কোডটা পুরো অপোজিট আছে, যেহেতু আমরা চার্টটাকে ইনভার্স করে নিয়েছি। তো এখানে যদি একটা কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ড যদি আমরা দেখি, তারপর যদি একটা ডাউন ট্রেন্ডের পরে একটা বটম তৈরি করার পর পরের যদি বটমটা আগের বটমের থেকে ওপরে হয় এবং যদি তার ওপরে যদি মার্কেট চলতে শুরু করে, তো তখন সেটাকে আমরা বলবো নেকলাইন ব্রেকআউট করে হেড অ্যান্ড শোল্ডারের ব্রেকআউট। এবং হেড অ্যান্ড শোল্ডার ব্রেকআউট কিন্তু মার্কেটে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। আমরা যেখানে ডেইলি টেকনিক্যাল অ্যানালিসিসের ডিসকাসগুলো করি, ওখানে আমরা ম্যাক্সিমাম টাইমই যে ধরনের প্যাটার্ন যখন ক্রিয়েট হয় সেইগুলোকে নিয়ে তখন ডিসকাস করি। এবার তখন যারা রেগুলার ক্লাসগুলো দেখছে তারা এখান থেকে যে হেড অ্যান্ড শোল্ডার কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, যদি সেটা বুঝে নেয়, তাহলে তার জন্য ওখানে ডেইলি ক্লাসগুলো দেখতে আরও সুবিধা হবে। ঠিক আছে, এবং যারা টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক থেকে একদম শিখছে তাদের জন্য সুবিধা হবে। এখানে একটা জিনিস, আর একটা জিনিস আমি এখানে বলা হয়নি, তখন একটু মিস করে গেছি। তো হেড অ্যান্ড শোল্ডার তৈরি হয় কেন, বা এখানে সাইকোলজিটা কী থাকে, জাস্ট 2 লাইনে বলবো। আমরা জানি যে একটা যখন আপ ট্রেন্ড তৈরি হয় তখন বুল পাওয়ারে থাকে। ওকে, তখন যতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড কন্টিনিউয়াস হচ্ছে তখন পর্যন্ত বুল পাওয়ারে আছে বা ডিমান্ড অনেক বেশি আছে। কিন্তু যখনই একটা ডাউন ট্রেন্ড তৈরি হচ্ছে, তখন যত ওপরের লেভেলেও যে বুলগুলো ছিল তারা কিন্তু ট্র্যাপ হয়ে গেছে। ঠিক আছে, উপরের লেভেলে যে বুলটা ছিল তারা কিন্তু ট্র্যাপ হয়েছে। ওকে, যখন তারপর ডাউন ট্রেন্ড শুরু হলো, তখন যারা কন্টিনিউয়াসলি বাই করেছিল তারা ট্র্যাপ হয়েছে। তারপর যখন আবার একটা পুল ব্যাক যখন নেওয়ার চেষ্টা করে, যখন রাইট শোল্ডার পার্টিকুলারলি তৈরি হয়, রাইট শোল্ডারে কী হয়, যখন মার্কেট অপেক্ষাকৃত একটু ওপরের দিকে ওঠে তখন বুল চেষ্টা করে বেরিয়ে যেতে। ঠিক আছে, এবং যদি পাওয়ারফুল সমস্ত বুল যদি মার্কেট থেকে বেরিয়ে যায় বা এখানে যদি অ্যাবজর্ব হয়ে যায়, এখানে আমরা দেখছি যে রাইট শোল্ডারটা খুব ছোট, কিন্তু জেনারেলি রাইট শোল্ডার এতটা ছোট হয় না, অপেক্ষাকৃত একটু বড় হয়। কারণ কি, এখানে যখন মার্কেটটা একটু ওঠে তখন ম্যাক্সিমাম যে পাওয়ারফুল বুল বা যাদের বুল আছে, বা সেটা ডিপেন্ড করে যে মার্কেটের ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ কতটা। যদি সাপ্লাই খুব বেশি থাকে, ডিমান্ড যদি খুব কম থাকে, তাহলে সেটা ছোট হবে, এবং যদি অপেক্ষাকৃত সাপ্লাইও একটু উইক হয়, তাহলে এখানে ম্যাক্সিমাম রাইট শোল্ডার যেখানে ক্রিয়েট হয় সেখানে প্রিভিয়াস যা বুল ছিল ম্যাক্সিমাম পাওয়ারফুল তারা বেরিয়ে যায়। ঠিক আছে, এবং এই যে নেক লাইনটা সেটা হয় ইম্পর্টেন্ট। কারণ কি, এই নেক লাইনের এখানে ডিসিশান তৈরি হয় যে মার্কেটকে বুল লিড করবে না বেয়ার লিড করবে। এখানে যদি বেয়ারের ডিমান্ড যদি বেশি থাকে,
বেয়ারের সাপ্লাই যদি বেশি থাকে, বুলের ডিমান্ডের থেকে, তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে আসে, তখন একটা কিন্তু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বা ফরমেশন তৈরি হয়। এবারে মার্কেট যতটা উপরের দিকে গেছে বা যতটা স্ট্রংভাবে একটা আপ ট্রেন্ড তৈরি হয়েছে, নিচের দিকে যখন আসে তখন কিন্তু প্রবাবিলিটি থাকে ততটাই বেশি উইক হবে, ঠিক আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে যদি বুলের পাওয়ার খুব বেশি থাকে, তখন সেখানে আর ছোট রাউন্ড ট্রেন্ড বা ছোট পুল ব্যাক দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে একটা লম্বা র্যালির পরে কিন্তু একটা বড় কারেকশানও কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। কিংবা একটা বড় একটা ফলের পরে মার্কেট যদি একটা সেরকম যদি স্টকের মধ্যে যদি স্ট্রেংথ থাকে বা স্টকটা যদি অ্যাকুমুলেশন পাওয়ার যদি হয়, যদি একটা লম্বা টাইম ধরে যদি একটা অ্যাকুমুলেট হয়, তারপরে মার্কেটে কিন্তু একটা রিভার্সালও কিন্তু একটা স্ট্রং আমরা দেখতে পারি। ওভারঅল বোঝা গেল যে হেড অ্যান্ড শোল্ডার কী, হেড অ্যান্ড শোল্ডার কীভাবে কাজ করে, কোথায় আমরা ট্রেড নেব, কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী কোথায় স্টপ লস লাগাবো, কোথায় টার্গেট দিয়ে কাজ করব। মোটামুটি হেড অ্যান্ড শোল্ডারকে এর থেকেও যদি ডিটেলসে পড়তে হয়, তাহলে এই যে টেকনিক্যাল অ্যানালিসিস ফর স্টক ট্রেন্ডস বাই রবার্ট ডি এডওয়ার্ড অ্যান্ড জন ম্যাগি, এই বইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বই। এই বইটাকে আমি সাজেস্ট করব প্রত্যেককে পড়ার জন্য, টেকনিক্যাল অ্যানালিসিস যারা শিখছে তাদের জন্য। যারা কিনতে পারবেন তারা অবশ্যই অরিজিনাল কপি কিনবেন, আর যাদের কাছে যদি টাকা নাও থাকে, ফ্রি পিডিএফ ডাউনলোড করে ল্যাপটপে পড়বেন। আমি ফার্স্ট টাইম ফ্রি পিডিএফ ডাউনলোড করে ল্যাপটপেই পড়েছিলাম, তারপরে গিয়ে অনেক দিন পরে গিয়ে আমি এই বইগুলো কিনেছি, কারণ এগুলোর অরিজিনাল কপি খুব একটা কম দাম না, ঠিক আছে। দে আর কস্টলি এনাফ, কারণ এখানে $31 মানে মোটামুটি আমাদের 3,000 টাকা একটা বইয়ের দাম, ঠিক আছে। পেপার ব্যাকের দাম হলো $31 ইউএসডি, এবং সেটা যদি আমরা অরিজিনাল কপি যদি নিতে যাই, এই 3,000-4,000 টাকাই পড়বে, ঠিক আছে। সেটা আপনাদের যখন সামর্থ্য হবে তখন কিনবেন, কিন্তু পড়া কিন্তু বন্ধ করলে হবে না। এমনকি অডিও বুকও আই থিঙ্ক পেয়ে যাবেন, সেটা কিন্তু অবশ্যই পড়বেন, এবং ক্লাসগুলো মন দিয়ে করবেন। এবং ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, আমি এখন যেখানে আছি সেখানে কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ সহ্য করতে হবে, যেহেতু এখন দিনের বেলায় ক্লাসটা আমি রেকর্ড করছি, তো তার জন্য সরি। কিন্তু আশা করি তার জন্য আপনাদের বুঝতে বা ক্লাস করতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তারপর আমি সেই জিনিসগুলোকে নিয়ে ভাববো যে কীভাবে সেই প্রবলেমগুলোকে আরও ভালোভাবে সলভ করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কমেন্টে আমাকে জানাবেন যে কী বুঝলেন, কীভাবে বুঝলেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। আবার পরের দিন ক্লাসে দেখা হচ্ছে, আবার একটা অন্য কোনো প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আজকের মতো বাই।